কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ান সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে বড় এবং আলোচিত খবর, বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে কি এনসিপি? দলটির শীর্ষ 4 নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাসির উদ্দিন পাটোয়ারি কি সত্যিই তাদের দলীয় পদ হারাচ্ছেন? এটি কি তাদের জন্য এক বড় দুঃসংবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক হিসেব নিকাশ? দলের ভেতর কি তবে নেতৃত্বের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে? দৈনিক দেশ রূপান্তরের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। আজকের পর্বে আমরা এই পুরো বিষয়টি অত্যন্ত সহজভাবে এবং ভেতরের খবর সহ বিশ্লেষণ করার চেষ্টা করব। বলা হচ্ছে এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্রের পদ। তার মানে প্রতিষ্ঠার পর থেকে এনসিপি প্রচলিত ধারার বাইরে গিয়ে যে চমকপ্রদ পদগুলো তৈরি করেছিল সেগুলো এখন চিরতরে হাওয়া হয়ে যাচ্ছে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকা হাসনাত ও সার্জিস, মুখপাত্র আসিফ মাহমুদ এবং মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, আপাতদৃষ্টিতে এই 4 জনই তাদের বর্তমান অবস্থান বা পদ হারাচ্ছেন। দলটির নীতি নির্ধারকদের দাবি, সাংগঠনিক জটিলতা দূর করতে এবং দায়িত্বের দ্বন্দ্ব এড়াতে এই পুনর্গঠন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ক্ষমতার ভাগাভাগি এবং দলের ভেতর নিজের অবস্থান শক্ত করা নিয়ে তরুণ এই নেতাদের মধ্যে এক ধরনের অদৃশ্য লড়াই বা নেতৃত্বের দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে আসিফ মাহমুদ যখন উপদেষ্টা হিসেবে দলে জোরালো ভূমিকা নিচ্ছিলেন, তখন কার পদ কী হবে এবং নাসির উদ্দিনের জায়গায় আসিফকে স্থলাভিষিক্ত করা হবে কিনা তা নিয়ে দলের ভেতরে এক চরম অচলাবস্থা তৈরি হয়েছিল। এমনকি স্বয়ং সার্জিস আলমও স্বীকার করেছেন যে এই কাঠামোর কারণে তাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হচ্ছিল এবং কাজের পরিধি কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ নেতৃত্বের এই টানাপোড়েনের কথা পরোক্ষান্তরে শীর্ষ নেতারাও মেনে নিচ্ছেন। খবর এখানেই শেষ নয় দর্শক, এর পেছনে রয়েছে আরও বড় একটি চমক। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই হয়তো এবি পার্টি এনসিপির সাথে বিলীন হয়ে যেতে পারে। আর যদি সত্যি সত্যি এবি পার্টি এনসিপিতে একীভূত হয়, তবে তাদের শীর্ষ 2 নেতা মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদের জন্য বড় কোনো পদের ব্যবস্থা করতে হবে। ধারণা করা হচ্ছে এই পুরনো পদগুলো বিলুপ্ত করার পেছনে এটিও একটি বড় কারণ, যাতে নতুন সমীকরণে পদ বণ্টন সহজ হয়। তাহলে পদ বিলুপ্ত করে এনসিপি এখন কোন পথে হাঁটছে? জানা গেছে দলটিকে এখন সম্পূর্ণ নতুন 3টি স্তরে বিন্যস্ত করা হচ্ছে। পলিটিক্যাল কাউন্সিল, এটি হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। নির্বাহী পরিষদ, যেখানে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ এবং পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় কমিটি, যা মূলত সাধারণ ফোরাম হিসেবে কাজ করবে। একই সাথে বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কমিটির মেয়াদও বাড়ানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত রূপ নেবে এই দল। আভাস মিলছে পরবর্তীতে নাহিদ ইসলামই হতে যাচ্ছেন দলের স্থায়ী প্রেসিডেন্ট। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের চিরাচরিত পরিবারতান্ত্রিক ও ঐতিহ্যবাহী রাজনীতির মাঠে এই ধরনের জটিল ও অপরিচিত সাংগঠনিক কাঠামো সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে, নাকি এটিও শেষ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের মতো ব্যক্তিকেন্দ্রিক বা একক নেতৃত্বেই আটকে থাকবে? ক্ষমতার কেন্দ্রে যখন অনেক বেশি নেতার ছড়াছড়ি হয়, তখন নেতৃত্বের দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। একদিকে শীর্ষ পদের এই রদবদল, অন্যদিকে গতকালই চট্টগ্রামে এনসিপির আহ্বায়ক কমিটির 22 জন নেতার একযোগে পদত্যাগ, সবকিছু মিলিয়ে দলটিতে এক বড় ধরনের ভাঙন বা ক্রাইসিসের ইঙ্গিত স্পষ্ট। তারুণ্যের এই নতুন রাজনৈতিক দল কি পারবে এই অভ্যন্তরীণ ক্রাইসিস কাটিয়ে উঠে নিজেদের টিকিয়ে রাখতে, নাকি চিরাচরিত রাজনৈতিক আবর্তেই হারিয়ে যাবে তারা? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও জানতে চোখ রাখুন নিউজ 360-এ।
24-এ যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বা এই আন্দোলনে আওয়ামী লীগ নাগরিকদের উপর চড়াও হয়েছে নাকি গুলি করেছে। আচ্ছা, এরকম আন্দোলন ডক্টর ইউনূসের বিরুদ্ধে হলে ও গুলি চালাতো না? গোপালগঞ্জে কয়েকজনকে মারছে নাকি? সেটা যদি বিচার করেন তাহলে এই অভিযোগে কে কে অভিযুক্ত হবে? হাসনাত, আক্তার, নাহিদ নাকি? তারাই তো চড়া হতে গেছিল, তাদেরকে উদ্ধার করার জন্য তো গুলি ছুটছে নাকি? আর ডক্টর ইউনূস, আমি বলছি প্রত্যেকটা হত্যাকাণ্ড, হত্যার বিচার কোনো তামাদি হয় না। বুঝতে পেরেছেন? জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই বিচার কখনো তামাদি হবে না। এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, শাস্তি হতে হবে। ঠিক একইভাবে গোপালগঞ্জে যাদেরকে ওখানে হত্যা করেছে তাদের হত্যারও বিচার হওয়া দরকার। ঠিক একইভাবে 1971 সালে যারা হত্যা করেছে তাদের হত্যারও যথাযথ বিচার হওয়া উচিত। এবং এই বিচারগুলো না হয় দেখেই আবার হত্যার মতো ঘটনা আসে। এগুলো যদি বিচার না হয়, সামনে যারা ক্ষমতায় আসবে দেখবেন ওরাও হত্যা করছে। তো আমি তো কখনো বলছি না যে আওয়ামী লীগের দায়িত্বে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা বিচার না হবে না, তাদের তো অবশ্যই বিচার হতে হবে। কিন্তু বিচার হওয়া মানে এই না আপনি কি করলেন, আইজিপি মামুনকে রাজসাক্ষী বানালেন। ও কি রাজসাক্ষী হওয়ার মতো মাল? নাকি ওকে 100 বার ঝুলানো দরকার? বলেন। আমাদের বোঝার জায়গাগুলো আপনারা বুঝতেছেন না। এই যে আশুলিয়াতে মূল যে আসামি, সেই মূল আসামিকে বানাচ্ছে রাজসাক্ষী, আর যারা ভুয়া আসামি তাদেরকে দিচ্ছে বড় শাস্তি, তাই না? এইটা কি বিচার? আমরা এই বিচারের বিরুদ্ধে বলতেছি ভাই, যে প্রকৃতটা তুমি ধরো না, ধরতেছে না। যেই প্রকৃত আসামি ওই টাকা পয়সা খরচ করে রাজসাক্ষী হয়ে যাচ্ছে, আর যে দুর্বল আসামি সে মনে করতেছে সে তো খুন করেনি, এটা এমনি ছাড়া হয়ে যাবে। সে কি করতেছে, আপনার হলো স্বাভাবিকভাবে আছে, কিন্তু তাকে ধরে নিয়ে যায়, শাস্তি দেওয়া হচ্ছে। এই বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগের আছে তারা হাজির নাজির ভাবে বিশ্বাস করে তারা এই হত্যাকাণ্ডে জড়ায়নি। এই বিশ্বাস থেকে তারা দেশে রয়ে গেছে, এবং রয়ে যায় কি হচ্ছে, জেল জুলুমের শিকার হচ্ছে। আর যে জানে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে অলরেডি পালায়ে গেছে, তাকে তো ধরতে পারেন নাই। তাহলে আপনি তাকে ধরতে পারেন নাই, সেই ক্ষোভ তাকে, যারা নির্দোষ তাদেরকে ধরে ধরে শাস্তি দেবেন?